হামজা চৌধুরী যখন বাংলাদেশ দলে যোগ দিলেন, সেই প্রেস কনফারেন্সেই জামাল ভুঁইয়া বললেন যে হামজা আমাদের মেসি। তখন আমরা অনেকেই বলছিলাম যে এটা একটু অতিকথন হয়ে গেল। হামজা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তাকে মেসি বলাটা নিশ্চয়ই জামাল ভুঁইয়ার একটু অতিকথন। আজকে মনে হচ্ছে জামাল ভুঁইয়া বেশ কমায়া বলছিল হামজারে শুধু মেসি বলছে কেন। এখন তো মনে হচ্ছে আরো কিছু বলা দরকার ছিল। যে বাইসাইকেল কিক আজকে হামজা করলো তাতে তো একই সঙ্গে রোনালদোও বলা দরকার ছিল। এবং যেটা আমি থাম্বে লেখার জায়গা পেলাম না, তাতে একটু পাওলো মালদিনি বললেও বোধহয় কম বলা হতো না। সে আমাদের সেন্টার ফরওয়ার্ড, সে আমাদের মেসি, সে আমাদের রোনালদো, এবং ডিফেন্সও একমাত্র সে, মানে আমাদের পাওলো মালদিনিও সে। আজকে আমার ধারণা আমাদের দেশের সমস্ত ফুটবল দর্শক এবং আমি তো বটেই প্রথমবারের মতো ফুটবলের মতো একটা টিম গেমে এত বড় একটা ওয়ান ম্যান শো দেখলো। এটা পৃথিবীতেই আমরা খুব কম দেখছি। ম্যারাডোনারে নিয়ে অনেক কথা হয়, অনেকের নিয়ে অনেক কথা হয়। আমি কারোর সঙ্গে তুলনা করতেছি না, হামজাকে অতিমানব বানায় দিচ্ছি না। কিন্তু আজকে কার্যত আমি ফুটবলে এত বড় ওয়ান ম্যান শো এই প্রথম দেখলাম। এই ওয়ান ম্যান শো অলরেডি আপনারা দেখে ফেলছেন। উচ্ছ্বাসের একটু ভাগিদার হওয়ার জন্য একটু জাস্ট বলি যে কি একটা ওয়ান ম্যান শো, কি একটা ওয়ান ম্যান শো। ফুটবল খেলাটারে একটা একক খেলায় পরিণত করে ফেললো একটা মানুষ, সেই জিনিসটা একটু বলি। আজকে খেলায় আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল ক্যামেরাটা যখন ডাগআউটে ধরছে হ্যাভিয়ের ক্যাবরেরারে জীবনে প্রথমবারের মতো আমি হাসতে দেখছি। আমি খুব বেশি দিন বাংলাদেশের খেলা খুব রেগুলার দেখি না, কিন্তু যতদিন দেখছি ততদিন এই লোকটা মুখ কালো করে বসে থাকে। তার দিন দুনিয়ায় কেউ নাই, কিছু করারও নাই। সে যা করে এগুলা কাজ করে না, এগুলা ফাংশন করে না। শেষ পর্যন্ত আজকে সে চাক বা না চাক, এমন একটা শো এই লোকটা করলো যে হ্যাভিয়ার কাবরেরা তো বটেই বাংলাদেশের পরমতম শত্রু, আসলে একটা তৃপ্তির হাসি দেবে। কারণ এটার একটা ফুটবল সে যা দেখালো এখানে, এই হামজা চৌধুরী যে শোটা দেখালো, এটা দেখলে আসলে যে কোনো লোকের মুখে হাসি চলে আসার কথা, তৃপ্তির হাসি চলে আসার কথা। হামজা যখন বাংলাদেশে আসতেছেন তখন আমি একটা কন্টেন্ট করছিলাম যে উদ্ধারকারী জাহাজ হামজা, এবং সেই কন্টেন্টটাই আমার এই ডি4 দেবব্রততে একটা মাত্র কন্টেন্ট যেটা 1 লাখের কাছাকাছি গেছে। এবং আমার একটা ফেসবুক পেজ আছে, ওখানে দুটো মাত্র কন্টেন্ট হচ্ছে মিলিয়ন পার হয়েছে, দুটোই হামজাকে নিয়ে। তার ভিতরে এটাই প্রথম। হামজাকে যখন উদ্ধারকারী জাহাজ বলছিলাম, এটা আমি হামজাকে দেখাইছিলাম কন্টেন্টটা। তো সে খুব মুগ্ধ হয়েছিল যে তারে নিয়ে করা কন্টেন্ট কোনো একজন মানুষের জীবনের সবচেয়ে বেশি ভিউ পাওয়া কন্টেন্ট। তা আমি বললাম এই কৃতিত্ব আমার না রে ভাই, এই কৃতিত্ব আপনার নামের, শুধু আপনার নাম লিখছি তাতেই ভিউ হয়ে গেছে। তো সেই লোকটার নামের পাশাপাশি কামটা কত বড় আপনি দেখেন। এই লোকটা খেলে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডে, ইভেন লেফট ব্যাকেও খেলছে ইউরোপে, মানে কখনোই ওপরে খেলে নাই। যখন বাংলাদেশ দলে প্রথম তাকে আনার কথা হলো, তখনই দেখেন, আমি একজন ফুটবলদ হয়েও, আপনারা তো ফুটবলদ একটা টার্ম বলেন না, ফুটবল মূর্খ আর কি, ফুটবলদ হয়েও আমি বলছি যে হামজাকে ওপরে খেলানো দরকার। ওপরে মানে ফরওয়ার্ডে না, মিডফিল্ডে খেলানো দরকার, একেবারে সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে। পেছনে জামাল থাকবে ডিফেন্সিভ মিডফিল্ড বা ডিফেন্স লাইনে, আর ও থাকবে মিডফিল্ডে। তখন অনেকে আর্গু করছেন যে না এটা হয় না, এটা হয় না। আমার একটাই আর্গুমেন্ট ছিল, ভাই ও ইউরোপে, ওর সামনে তো সোহেল রানা খেলে না, আমি সোহেল রানাকে ছোট করতেছি না, বা ওর সামনে যেসব মিডফিল্ডার খেলে তারা তো আমাদের দেশের লেভেলের না। ফলে ও যখন ওখানে ডিস্ট্রিবিউট করতে পারে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে, আমাদের এখানে এসে সে ফরওয়ার্ডেও খেলতে পারে। আমি তো ওইদিন মজা করে বলতেছিলাম যে ম্যানুয়েল নয়ারকে যদি আমি কোনোদিন এক ম্যাচের জন্য বাংলাদেশে পাই, আমি অবশ্যই তাকে গোল পোস্টে দাঁড় করাবো না, আমি তার প্রতিভা নষ্ট করব না, তার ক্ষমতা বাংলাদেশের হয়ে নষ্ট করব না, আমি ওর মিডফিল্ডে খেলায় দেবো। ও অনেক ভালো প্লে মেকারের চেয়ে প্লে মেক করবে। সেই হামজা শেষ পর্যন্ত দেখেন নিজ দায়িত্বে প্রতি ম্যাচে কিন্তু ওপরে উঠে গেছে, এবং যেসব ম্যাচে হামজা ওপরে উঠে গেছে সেই সব ম্যাচে সে গোল পাইছে। এই লোকটা যখন বাংলাদেশে আসে তার পুরো ইউরোপিয়ান ক্যারিয়ারে গোল ছিল একটা, সেখানে এই 5 ম্যাচ খেলে তার 4 গোল হয়ে গেছে। ক্যান ইউ বিলিভ ইট? যে লোকটার খেলার কথা ডিফেন্স লাইনে, সে 4টা গোল করে ফেলছে। এবং গত 5টা যে ম্যাচ আমরা খেলছি হামজা আসার পরে, প্রত্যেকটা ম্যাচে ডিসাইসিভ রোল সেই প্লে করছে। তারপরে ওই যে শেষ দিকে গোলমোল খায়া আমরা হামজার ওই কৃতিত্বটা সবসময় নষ্ট করছি, আজকেও তাই করছি। কিন্তু সেটাতে তো হামজার কৃতিত্ব খাটো হয় না। এই ম্যাচটায় যেটা ভালো হয়েছে শুরু থেকে, যে ক্যাবরেরা অন্তত তার ওই বোকা বোকা জিদে অটল থাকে নাই, মানে হামজা এবং জামালকে একসঙ্গে মাঠে রাখা। এটা দেখেন একটা ছোট্ট পয়েন্ট আমার এক কলিগ ধরায় দিল, যে হামজা যে 4টা গোল পাইছে, এই 4টার ভিতরে 2টো ডেড বলে,
আজকে একটা পেনাল্টিতে, এর আগে একটা ডিরেক্ট ফ্রি কিকে। এছাড়া যে দুটো ফিল্ড গোল পাইছে, অন বা প্লেইং গোল পাইছে, দুটোই কিন্তু জামালের অ্যাসিস্টে। এখন এই জিনিসটা হয়তো কাকতালীয়। কিন্তু রিয়ালিটি হচ্ছে জামাল পেছনে থাকলে হামজা বেটার খেলবে। হামজা তখন উঠে যেতে পারবে। হামজা একটু নিশ্চিন্ত থাকবে যে পেছনটায় আমার ওরকম কিছু ঘটলে ডিফেন্স করার লোক আছে। জামাল ভাই আছে। আরেকটা বড় কথা হচ্ছে জামাল যখন বল দেয়, আপনি দেখবেন জামাল যে স্পিডে বলটা দেয়, যে গতিতে দেয়, ওটা হামজা যেভাবে রিসিভ করে, এটা খেলার প্যাটার্ন বদলায় দেয়। এটা আমি কাউকে ছোট বড় করতেছি না। জামাল এমনি নরমাল পেসে যে বলটা দেয় সামনে, ওই বলটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের বিট করার জন্য যথেষ্ট হবে না, হয় না। কিন্তু জামাল যখন দেখে সামনে প্রায় ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, মিডফিল্ডার হয়ে যাচ্ছে হামজা, তখন তো সে বাড়তি পেসে বলটা দেয়। ওটা আবার রিসিভ করার জন্য হামজাই বেটার। তখন আর ডিফেন্স ওইটা ধরতে, প্রতিপক্ষের ডিফেন্স ওইটা ধরতে পারে না। এবং তখন হামজা যেটা হয়, ওই যে বললাম মেসি হয়ে যাওয়া সেন্ট্রাল মিডফিল্ডার হয়ে, মেসি যখন ডিপে খেলতো সেই সময়ের সেন্ট্রাল মিডফিল্ডার হয়ে হামজা খেলার নিয়ন্ত্রণ করা শুরু করলো। এবং এটা তো সে আসলে ফার্স্ট হাফের শেষ দিক থেকেই করা শুরু করলো। যখন সে দেখলো যে আসলে অ্যাটাক হচ্ছে না, আমরা ফার্স্ট হাফের শুরুটা তো খুব এলোমেলো খেললাম। তারপরে হামজা ওই রোলটা প্লে করা শুরু করলো। এই জামাল ভাই পেছনে চলে গেল। এর আগে জামাল আরো কাছাকাছি খেলতেছিল। জামাল ভাই পেছনে চলে গেল, ও আরেকটু সামনে চলে গেল। ও হয়ে গেল সেন্ট্রাল মিডফিল্ডার। খানিকক্ষণের পরে বিশেষ করে সেকেন্ড হাফে আমরা দেখলাম যে সে আসলে ফরওয়ার্ড হয়ে গেল। এবং ৬ মিনিটের মধ্যে তো আসলে ২ টো গোল এনে দিল। এবং সে ২ টো গোলের বৈচিত্র্যটা দেখেন। যখন সে সাইকেল কিকটা করলো, মানে এতক্ষণ বলতেছিলাম মেসির কথা। ওই যে থাম্বনেল লিখছি, আমাদের মেসি, আমাদের রোনালদো। এতক্ষণ মেসির রোলটা প্লে করলো। বক্সের মধ্যে যখন একটা সুন্দর বল পেল সেই জামালের কাছ থেকেই, জামালের অ্যাসিস্টে, তখন আমাদের রোনালদোর কথা মনে করায় দিল। কি এক বাইসাইকেল কিক! কি অসাধারণ এক বাইসাইকেল কিক! কি ওভারহেড একটা অসাধারণ কিক করে বলটা জালে পাঠায় দিল। হ্যাঁ, হয়তো আপনার কাছে ইউরোপিয়ান ওই লিগে করা আর রোনালদোর ওই বাইসাইকেল কিকের মতো সুন্দর মনে হবে না। এক হচ্ছে হাইটটা কম ছিল বলটার। সে কারণে হামজা অত বিউটিটা দেখাইতে পারে নাই। আর হচ্ছে ওই ফটোগ্রাফি তো আমাদের এখানে হয় না। তা না হলে হয়তো আপনার মনে হতো যে রোনালদোই আসছে। রোনালদোই এই বাইসাইকেল কিকটা করছে। আবার খানিক পরেই দেখায়। খানিক পরে সে একটা পানেনকা করল। পেনাল্টিতে গিয়ে পানেনকা করল। এখন পেনাল্টিতে আমরা থোড়বড়ি খাড়া শট দেখেই অভ্যস্ত। থোড়বড়ি খাড়া শট হয়। মারলেই হইছে, জোরে মারতে হবে। না, ইউরোপে যারা খেলে ওদের জানা আছে যে গোলকিপার, এই যে গোলকিপার নেপালের, আমি রিফাত মাসুদের কণ্ঠে শুনলাম এ নাকি এশিয়ার 2nd বেস্ট কিপার। আমি পরিষ্কার জানি না। কিন্তু ওই সম্মানটা তাকে হামজা দিছে। যে এত বড় কিপার, ফলে আমি থোড়বড়ি খাড়া একটা শট করতে পারি না। আমাকে অন্যরকম কিছু করতে হবে। তার ভিতরে পৃথিবীর সবচেয়ে দুরূহ, পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে পেনাল্টি কিক সেটা সে করল। পানেনকা করল। পানেনকা করার যে ঝুঁকিটা, যদি কোনভাবে গোলকিপার জাজ করে ফেলে, এটা একদম আপনাকে বোকা বানায় দিবে। একদম তখন সবাই গালিগালাজ করবে যে আলতো করে কিপারের হাতে তুলে দিছে। ওই আলতো করে কিপারের হাতে তুলে দেওয়াটাই আসলে পানেনকা। সেটাকে হালকা করে আপনি ভাসায় দিবেন। হ্যাঁ, হয়তো আপনি ওয়ার্ল্ড টপ লেভেলে যে ধরনের পানানকা দেখে থাকেন, যত সুন্দর ভেসে যায়, আরেকটু উঁচু হয়, তা হয় নাই। কিন্তু এই জায়গার জন্য এটাই বেস্ট ছিল। এই চিপটাই বেস্ট ছিল। ইটস কাইন্ড অফ পানানকা। মানে একটা লোক আপনি দেখেন বাংলাদেশের হয়ে ৪ টা গোল করল। কখনো সে দুর্দান্ত একটা হেডে গোল করতেছে, কখনো অসাধারণ ডিরেক্ট ফ্রি কিক, কখনো অসাধারণ বাইসাইকেল কিক, কখনো দুর্দান্ত পানানকা। মানে এত বৈচিত্র্য তো আপনি দুনিয়ার সেরা ফরওয়ার্ডের মধ্যেও পাবেন না। আবার ওই যে বললাম যে মালদিনি, আবার তাকেই মালদিনি হয়ে যেতে হচ্ছে। কারণ হচ্ছে শেষ ট্যাকলটা তাকেই করতে হচ্ছে। একটু আগে ফরওয়ার্ডে অ্যাটাক করে আসলো, আবার প্রতিপক্ষ যখন পাল্টা কাউন্টার অ্যাটাকে উঠলো, তখনই সে লাস্ট ম্যান। তার উপরে নিচে আর কেউ নাই। কি অসাধারণ দৃশ্য! দেখতে অসাধারণ। সে লাস্ট ট্যাকলটা করতেছে। বারবার এই ঘটনাটা ঘটতেছে। সে অ্যাটাকে, আবার সে লাস্ট ট্যাকল করতেছে। কিন্তু মানুষটার উপর দিয়ে কি যাচ্ছে আপনি চিন্তা করেন। কি যাচ্ছে? একটা ঝড় বয়ে যাচ্ছে। এন্ড অফ দ্যা ডে একটা মানুষ তো, মানুষ তো। মেসি বলি, রোনালদো বলি, মালদিনি বলি, যাই বলি। মালদিনি কেন বলি? কারণ হচ্ছে ওই যে ফাইনাল ট্যাকলটা করতেছে এত বিউটিফুল, ফাউল হচ্ছে না। মালদিনি ছাড়া কারো সঙ্গে কথা মনে হলো না। কি সুন্দর একটা স্ল্যাগ ট্যাকল করল, ফাউল হলো না। এটা আপনার মালদিনি ছাড়া কার কথা মনে পড়বে? ফলে যতই খেতাব দেই, যতই নানা রকম বিশেষণ দেই, এন্ড অফ দ্যা ডে মানুষ না। মানুষকে এত লোড দেয় কেউ?
এখানে ২ টো কাজ করণীয় ছিল। প্রথমত ক্যাপ্টেনের মাধ্যমে কোচের এটা হামজাকে নিশ্চিত করা দরকার ছিল যে, "বাবা তুমি সামনে খেলতেছো, সামনেই খেলো। পেছনে আমরা পারবো, না পারলে না পারবো। তোমার বারবার এত লোড নিয়ে নিচে নামতে হবে না।" এখন কথা হচ্ছে যে হামজা এই কথা শুনতো কিনা? আমার মনে হয় শুনতো না। হামজাকে যতটুকু আবেগী মানুষ আমি দেখছি, তাতে হামজা এ কথা শোনার কথা না। আর সে তো এই কয়দিনে বুঝে গেছে যে কারোর উপর ভরসা করে লাভ নাই বাংলাদেশ টিমে। যা করার আমারই করতে হবে। সে তো দেখতেছে যে সে গোল করে, পাল্টা ওদিকে একটা আমরা বোকা, বোকা গোল খাই, তার ওই গোলের কৃতিত্ব নষ্ট করে দেই। ফলে সে নিজেই দায়িত্ব তুলে নিচ্ছে। তখন আপনি হামজাকে তুলে নেবেন। আর সামনের ম্যাচটা হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে আপনার বাছাই পর্বের ম্যাচ। নেপালের বিপক্ষে এই ম্যাচটা তো আপনার কোন রেজাল্ট এ কিছু যায় আসে না। এটাতে দরকার ছিল আমাদের ভালো প্রস্তুতি। সেটা যেটুকু হওয়ার হইছে, যেটুকু না হওয়ার না হইছে। এখন হামজাকে তো আপনার সুস্থ থাকতে তুলে নিতে হবে। ফলে ১ম বদলি হওয়ার কথা হামজা। সেখানে আপনি সবগুলো বদলি শেষ করে ফেলতেছেন, হামজাকে বদলাচ্ছেন না। শেষ বদলি নামবে কিউবা মিশেল। সেখানে জামাল প্রস্তুতি নিচ্ছে। জামালকে আপনি বদলাবেন। জামালকে তুলে নেবেন। জামাল নিজের হ্যান্ড ব্যান্ড খুলে ফেলছে। ক্যাপ্টেন্স ব্যান্ড খুলে ফেলছে। মানে জামালকে বদলাচ্ছেন। তখন আপনি খেয়াল করেন না যে ওদিকে হামজা খোঁড়াচ্ছে এর আগে ৩ মিনিট ধরে। এর আগে ৩ মিনিট ধরে আমরা কলিগরা খেলা দেখতেছি আর আলোচনা করতেছি যে হামজাকে দ্রুত তোলা দরকার। ইনফেক্ট হামজা ক্রাম্প হওয়ার আগেই আমরা বলাবলি করতেছি যে যা হওয়ার হয়েছে, হামজা যা করার করে ফেলছে। এই ম্যাচে যা হওয়ার হয়েছে আগে হামজারে তোলেন। কিন্তু হামজারে তোলার কোন লক্ষণই নাই। কোচ খেয়ালই করতেছে না যে হামজা আস্তে, আস্তে হাঁটতেছে, কোড়াচ্ছে। সে যদি হামজার সময় বসে না পড়তো, শেষ পর্যন্ত হামজা বসে পড়লো, তার ট্রিটমেন্ট লাগলো ফিল্ডে, তারপরে আপনি হামজাকে বদলালেন। আর ২ মিনিট পরে যদি হামজা বসতো, হামজা যদি ওই মুহূর্তেই অপারগ হয়ে বসে না পড়তো, তাহলে আপনি কি করতেন? হামজাকে বাকিটা ম্যাচ ওই কোড়াইতে, কোড়াইতে মাঠে থাকতে হতো। সামনের ম্যাচে আপনি পাইতেন তাকে? এখনো তো সেই আশঙ্কা রয়ে গেল। হামজা খোঁড়াতে, খোঁড়াতে উঠলো, ডাগআউটে গিয়ে আইসিং করতে হলো, তার ট্রিটমেন্ট চললো। আমরা জানি না হামজার কি অবস্থা। নেক্সট ম্যাচ খেলতে পারবে কিনা? একটা দুশ্চিন্তা তো থেকেই গেল। এরকম একটা অতিমানবিক পারফরম্যান্স এর পরে তার দরকার ছিল একটু রিল্যাক্স করা, আগে, আগে তুলে নেওয়া। সে তো পাগল। সে তো বাংলাদেশ বলতে পাগল। সে খেলতে চাইবে। সে হয়তো আগামী ম্যাচে ইনজুরি থাকলেও নামতে চাইবে। কিন্তু আপনি তো পাগলামি করে তারে শেষ করে দিতে পারেন না। শেষ করে দিলে তো বাংলাদেশের ক্ষতি বা ফুটবলের ক্ষতি। ফলে তাকে তো ওই রেস্টটা আপনার দিতে হবে, সময় মতো তুলে নিতে হবে। যেখানে এটা একটা প্রীতি ম্যাচ। এটাতে আপনার কিছু যায় আসে না। একটু বোধ না থাকলে সেই কোচের উপরে ভরসা রাখে কেমনে? তারপর দেখেন, সে ওই অতিমানবিক খেলা খেলে ২-১ এ লিড রেখে খোঁড়াতে, খোঁড়াতে মাঠ ছাড়লো। এবং সেখানে গিয়ে ডাগআউটে দেখলো যে তার কলিগরা ঠিক আগের সবকটা ম্যাচের মতো ওই একই কাজ করল। যে আমি লিড এনে দিব, দলকে জয়ের কাছে নিয়ে দিব। তারপরে আমার কলিগরা ডুবায় দিবে। আমার কলিগরা 90 প্লাস মিনিটে গিয়ে গোল খেয়ে ম্যাচটারে হারায় দিয়ে বা ড্র করে মাঠ ছাড়বে। এইটুকু সম্মান আমরা রাখতে পারব না। একটা মানুষ কোথাকার কোন ইংল্যান্ড ছেড়ে, এই বিলাসবহুল জীবন ছেড়ে, অর্থ ছাড়া, বিত্ত ছাড়া, কোন কিছু ছাড়া শুধু ন্যাশনাল ফ্ল্যাগ এর টানে এখানে এসে এভাবে জীবন দিয়ে দিচ্ছে। জীবন দিয়ে আপনার জয় নিশ্চিত করতেছে। আর সে যখনই একটু উপরে উঠতেছে, নিচে উঠতেছে, আপনি ম্যাচটা হারায় দিচ্ছেন। আমি নির্দিষ্ট কাউরে বলতেছি না। কারোর প্রতি অভিযোগ করতেছি না। এবং প্রত্যেকে আমার মনে হয় একটু আয়নার সামনে দাঁড়ান। দাঁড়ায় নিজেকে জিজ্ঞেস করেন যে এরকম একটা মানুষ সে যখন এরকম খেলে, আমাদের কি তার সম্মানটা দিতে পারতেছি? তার সম্মান রক্ষার্থে হলেও অন্তত তো 90 মিনিটের পরে এই যে রোজ গোল খায়, এটা খাওয়া উচিত না। এই যে একটু সম্মান দিতে পারি না। একটা মানুষ খেতে এসে এরকম উপকার করতে চায়, তারও সম্মান দিতে পারি না। এই জাতিকে আসলে ডিজার্ভ করে। শেষ পর্যন্ত বারবার সন্দেহ হয়। হামজারে নিয়ে আমার ভয় নেই। আমি যেটুকু বুঝছি, যেটুকু সামনাসামনি দেখছি কথা হইছে, এ পাগল। এ বাংলাদেশ বলতে পাগল। ইউরোপিয়ান ক্যারিয়ার যদি শেষ হয়ে যায়, সে বাংলাদেশের হয়ে খেলে যাবে। কিন্তু ভয় লাগে এই যে আরো যারা হামজার দেখাদেখি বাংলাদেশে আসছে, ফাহমিদুল আসছে, সমিত আসছে, কিউবা মিশেল আসছে। অনেকে আসতেছে না? জায়ান আসছে। এখন এরা তো ভয় পেয়ে যাবে। যে আজকে হামজা ভাই চোখের সামনে এরকম এফোর্ট দিচ্ছে, তারপরেও টিমের বাকিরা বা কোচ কেউ তার অনারটা দেওয়ার চেষ্টা করতেছে না। সেখানে আমরা যদি এরকম জীবন দিয়ে দেই, আমাদেরও তো কেউ ওই সম্মানটা রাখবে না। তাইলে যায় কি আর? আমি বলতেছি না যে এটা করবে। কিন্তু সবার ভিতরে এই কমপ্লেক্সটা ঢুকায়েন না। এট লিস্ট একটু সম্মান দেওয়ার চেষ্টা করেন। আপনার হয়ে যখন কেউ তার জীবন দিয়ে দিতে চায়, আপনি জীবন দিতে না পারেন, তার পাশে দাঁড়ান। দাঁড়ায় বলেন যে, "ঠিক আছে তোমারে ডুবাবো না।" অন্তত ডুবায়েন। যাক শেষ পর্যন্ত সবার জন্য শুভকামনা
থাকলো। নেপালের এই ম্যাচের রেজাল্টে কিছু যায় আসে না। ইন্ডিয়ার ম্যাচ আমাদের মূলত খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। যদিও সেই ম্যাচেরও আর তেমন কোনো কি, কোনো গুরুত্বই আর এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য নাই। ওটাও ডেড ম্যাচ। স্টিল ইন্ডিয়ার বিপক্ষে আমাদের একটা জয় দরকার। সেই জয়টার জন্য কি দরকার? সবচেয়ে বেশি দরকার এই লোকটার, এই পোকড়াচুলের লোকটার মুখে চওড়া হাসি। সেই হাসিটা যদি মাঠে থাকে, ম্যাচ তো জেতার পরিস্থিতি সে তৈরি করবেই। তারপরে বাকিটা স্রষ্টার হাতে। আর হচ্ছে আমরা যদি সম্মানটা রাখতে পারি। হামজার মুখে চওড়া হাসি থাকলেই আমি খুশি। এই কয়দিন ধরে যে ফুটবল দেখতেছি এই প্রাপ্তিটা এইটাই। এই চওড়া হাসিটা। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক শুভেচ্ছা।